প্রিয় দর্শক, আবারও হাজির হলাম ইনসেপ্টা নিবেদিত আউট অফ চেম্বার নিয়ে। দর্শক, বাঁশি শুনে কার না মন উতালা হয়। এবার আমরা বাঁশি শুনব। বাঁশি নিয়ে আসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মমিনুজ্জামান। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা একটি কবিতা শুনব। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা কেউ কথা রাখেনি। এই কবিতাটি সিলেটের আঞ্চলিক ভাষায় নিয়ে আসছেন ডাক্তার নুরুল হুদা নাইম। তিনি বিভাগের প্রধান, ইএনটি বিভাগ, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, এই বিখ্যাত কবিতাটি সিলেটের আঞ্চলিক ভাষায় করা হলো, সেজন্য আমরা দুঃখিত। বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। কেউ কথা রাখলো না,
33 বছর পার হয়ে গেল, কেউ কথা রাখলো না। ছোটকালো এক বস্তুমি তান আগমনী গান আখতা তামাইয়া কইসলা, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনাইয়া যাইবা। এরপরে কত অমাবস্যা আইলো গেল, এই বস্তুমি আর আইলা না। 25 বছর ধরে অপেক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলিয়ে কইসলা, বড় দাদা ভাই তোমারে আমি 3 ফরর বিল দেখানিত লইয়া যাইমু, যেখানো পদ্ম ফুলের মাথাত হাফে আর ব্রমরে খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হইতাম, আমার মাথা এই গরুর সাদ ফাড়িয়া আকাশ চইলে তারপর তুমি আমার 3 ফরর বিল দেখাইবাই। একটাও রয়্যালগুলি কিনতাম পারছি না কোনো দিন। লাঠি লজেন্স দেখাই দেখাইয়া শুইয়া খাইছে লস্কর বাড়ির ছেলেরা। ফকিরের লাখান চৌধুরী বাড়ির গেটও দাঁড়াইয়া দেখছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের দ্বারার মাঝে সুন্দর সুন্দর চুরি ফোড়া ফর্সা মহিলারা আমোদ ফুর্তিতে ব্যস্ত। তারা আমার দিকে ফিরিয়েও চাইলা না। বাবা আমার খান্দ হাত রাখিয়া কইসলা, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমরা দেখা হইছে না কোনটাই। এই রয়্যালগুলি, এই লাঠি লজেন্স, এই রাস উৎসব কেউ আমারে ফিরাইয়া দিত নাই। বুকের মাঝে সুগন্ধি রুমাল রাখিয়া বরুণায় কইসলা, যেদিন আমারে সত্যি সত্যি ভালো ভাইবাই, এদিন আমার বুকও ওরকম আতরের গেরান হইব। ভালোবাসার লাগি আমি হাতের মুঠিত প্রাণ নিছি। দুরন্ত ষাঁড়ের চোখে বাঁধছি লাল কাপড়। সারা দুনিয়া তন্ন তন্ন করিয়া খুঁজিয়া আনছি 108টা নীলপদ্ম, তাও কথা রাখছে না বরুণায়। এখন তার বুকে খালি মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখলো না। 33 বছর পার হয়ে গেল, কেউ কথা রাখে না। দর্শক, এ পর্যায়ে আমরা একটি কৌতুক শুনব। কৌতুকটি নিয়ে আসছেন প্রফেসর ডাক্তার অরূপ রতন চৌধুরী, বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ। একজন ভদ্রলোক ঢাকায় থাকতেন, তো তিনি সম্প্রতি আমেরিকাতে একটা চাকরি পেয়ে চলে যান। তো সেই ভদ্রলোক সেখানে 2 বছর চাকরি করার পর আবার ঢাকায় ফিরে আসেন। কিন্তু ভদ্রলোক আমেরিকা থেকে অনেক দিন থাকার পরে তার একটা জিনিস খুব ভালো লেগেছিল। সেটা কি? সেটা হচ্ছে যে ওখানে তিনি দেখলেন যে ওরা পিতামাতারা সন্তানদেরকে সব কিছুই খুলে বলে, অর্থাৎ তারা সন্তানকেও জানিয়ে দেয় যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ। কিন্তু আমাদের এখানে জিনিসটা অন্যরকম। যেমন ধরেন, যদি আমরা তার বাবা একটা ব্লেড কিনে নিয়ে আসে, সেটা আমেরিকাতে তারা বলে যে দেখো বাবা, এটা কিন্তু একটা ব্লেড, এটা কিন্তু আমরা দাড়ি কাটতে পারি, আমরা নখ কাটতে পারি, কাগজ কাটতে পারি, সব কিছুই কাটতে পারি, কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হয়, নাহলে কিন্তু হাত কেটে যেতে পারে। তো এইসব জিনিস তার সতর্ক করা। কিন্তু আমাদের দেশে সেটা উল্টোটা। দেখা যায় আমরা যদি কিছু কিনে নিয়ে আসি, আমরা বলি আমাদের সন্তান, এই চুপ, এটা ধরবি না, এটা কিন্তু আমার জিনিস, এটা আমি এখানে রেখে দিচ্ছি, তো কিন্তু খবরদার ওইটা নিয়ে নাড়াচাড়া করবি না। তার মানে আমরা একটা ভয়ভীতি দেখিয়ে দিই, আবার একটু তার মধ্যে কিউরিওসিটি তৈরি করি, অর্থাৎ কৌতূহল তৈরি করি। এই যে কৌতূহলটা হয়, তার জন্যে কিন্তু ছেলেমেয়েরা কৌতূহলবশত সেই জিনিসটা দিয়ে ধরে এবং সেই দুর্ঘটনাটাই হয়, অর্থাৎ তার হাতটা কেটে যায়। এই ধরনের দুর্ঘটনা প্রায় হচ্ছে। তো এইসব নিয়ে আমার এই ভদ্রলোক চিন্তা করছিলেন। তো একদিন সন্ধ্যাবেলা তিনি বসছেন, চা খাচ্ছেন, তার সাথে আবার সিগারেটও খাচ্ছেন। তো সিগারেটে টান দিচ্ছেন আর এইসব চিন্তা করছেন। তো ভাবছেন, আচ্ছা এইসব জিনিস তো আমিও আমার ছেলেকেটাকে বলতে পারি, সেও তো ছোট, তাকেও তো সব কিছু জানানো উচিত। তো তিনি বলছেন, আমি যে সিগারেটটা খাই, এই সিগারেটটা তো খুব খারাপ জিনিস, এটা তো বাজে নেশা, তাছাড়া এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটার মধ্যে প্রায় 7500টি কেমিক্যালস থাকে, টক্সিক উপাদান থাকে, যেগুলো সব বিষাক্ত। তার মধ্যে 70টি আবার কার্সিনোজেনিক, ক্যান্সার তৈরি করে, হৃদরোগ করতে পারে, ব্রেন স্ট্রোক করতে পারে, ফুসফুসে ক্যান্সার করতে পারে, তারপরে আমাদের পুরুষত্ব নষ্ট হয়ে যেতে পারে, পায়ের গ্যাংগ্রিন হতে পারে, কত রোগ হতে পারে। তাহলে আমি আমার ছেলেকে যদি একটু সতর্ক করি, তাহলে সে হয়তো আর সিগারেট খাবে না। তাই তিনি সেটা ভাবা মাত্রই ছেলেটাকে ডাকলেন, বল্টু আসো তো বাবা। বল্টু আসলো। কি বাবা বলো, কি বলতে চাও? তো বাবা বলছেন, আচ্ছা নে তুই আজকে একটা সিগারেট খা। তো বাবা মনে মনে ভাবছিলেন, ছেলেটা হয়তো সিগারেট খেলে সিগারেট যে ধোঁয়াটা, তাতে তার কাশি হবে, তার বাজে একটা স্বাদ লাগবে, শ্বাস নিতে পারবে না,
সে একটা বিষাক্ত স্বাদ পেয়ে হয়তো আর জীবনে খাবে না। সেটা ভেবেই কিন্তু বাবা তাকে ডাকলেন এবং একটা সিগারেট খেতে বললেন। তো ছেলে বলছে, না বাবা, আমি খাবো না। বাবা বলছেন, আরে তুই খা, আমি তোর বাবা বলছি, তুই খা একটা সিগারেট। ছেলে বলছে, না বাবা, আমি খাবো না। বাবা আবার বলছে, আরে আমি তোকে পারমিশন দিচ্ছি, তুই খা একটা সিগারেট, দেখ খেয়ে কেমন লাগে। তখন ছেলে বলছে, বাবা আমি খাবো না, আমি একটু আগেই খেয়ে এসেছি। সুপ্রিয় দর্শক, আবারও আসলাম। এখন আপনাদের সাথে পরিচয় করে দিব স্বনামধন্য ইএনটি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার খোরশেদ আলম মজুমদার, যিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করছেন। তার কাছে আমরা ইএনটির অপারেশন শুনবো না, আজকে আমরা তার কাছে গল্প শুনবো। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। শুরুতেই আমরা প্রশ্ন করি আপনাকে, শৈশব কেমন ছিল? আমি গ্রামে বড় হয়েছি, আমার শৈশব গ্রামে কেটেছে। আমি স্কুলে পড়তাম, আমি মাছ ধরার খুব শখ ছিল এবং আমি মাছ ধরতাম। অপ্রাসঙ্গিক হলেও বলবো, আমার বাবা ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে থাকায় আমার চাচারা অধিকাংশ আমার সমবয়সী ছিল। সবার সাথে একসাথে মাছ ধরতে যেতাম। কেন জানি আমি সব সময় বড় মাছটা আমি পেতাম, বেশি বেশি মাছ আমি ধরতাম। সেই স্মৃতিগুলো এখনো আমার চাচারা আমাকে খুব বলে এবং আনন্দ দেয়। আমরা অনেক সময় অনেকগুলো মাছ ধরতাম একসাথে। কোনো কোনো সময় আমি ছোট থাকলেও ওনাদের থেকে মাছ ভাগ করতাম আমরা, আমাকে ওনারা সমান ভাগ দিতেন। আমি খুবই অভিভূত হতাম। স্যার, ওই সময়টাতে অনেক মারামারি হয়, ধরাধরি, আপনার কি এমন কোনো ঘটনা আছে? মারামারি করলেও নিজেদের মধ্যে একটা ভালোবাসাবাসি ছিল। ধাক্কা দিতাম, থাপ্পড় দিতাম, আমাদেরকেও দিত। আমরা কিন্তু খুব বেশি ব্যথা পেতাম না, শুধু সরেই যেতাম। প্রায় কাছাকাছি ক্লাসে পড়তাম বলে সবার মধ্যে এই ভাবটা ছিল। স্যার, প্রথম ভালোবাসার কথা কাকে বলেছিলেন? মাকে। মাকে তো সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি। মা ছাড়া আর কাউকে কোনো ভালোবাসা পেয়েছিলেন? আমি আপনাকে এই প্রসঙ্গে বলবো যে সবসময় একটা গান শুনে আমি খুব আনন্দ পেতাম। গানটা ছিল প্রেম একবার এসেছিল নীরবে। ইনফ্যাক্ট এটার বৈপরীত্যের জন্যই আমি পছন্দ করতাম। ওই ধরনের প্রেম আসলে আমার জীবনে আসে নাই। এখন কি সময় পান মাছ ধরার? এখন কি সময় পান ছোটবেলার সেখানে যেতে? সময় আর ওভাবে হয় না। প্রফেশনাল লাইফে ডাক্তার হওয়ার পরে আমি সার্জন, ইএনটি সার্জন, নিজের প্রফেশন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেলাম যে সেই দিনগুলোর কথা যখন কোনো জায়গায় কোনো কনফারেন্সে বা কোথাও যাই, আশপাশে কোথাও মাছ ধরতে কাউকে দেখলে খুবই মনের ভিতরে হু হু করে ওঠে, ইস, কতক্ষণ বসে যদি এখানে মাছ ধরতে পারতাম। আর হয়ে ওঠে না। আপনি তো চিকিৎসক হয়েছেন, কখনো জেলে হতে ইচ্ছা হয়েছিল? সত্যিকার অর্থে বলতে কি, আমি মাছ ধরা খুব পছন্দ করতাম এবং আমার তখন মনে হতো যে যেহেতু আমি এত মাছ পাই, জেলে হলে এই ক্যারিয়ারটাই আমার জন্য খুব ভালো হবে। আপনি খুব প্রাণের একটা কথার মধ্যে আঘাত করলেন, আমাকে মনের ভিতরে খুব ফিল করলাম। কিন্তু সময়ের ফেরে ডাক্তার হলাম, স্পেশালিস্ট হলাম, সার্জন হলাম। কখনো ঘুড়ি উড়িয়েছেন? হ্যাঁ, ঘুড়ি উড়ানো আমার ভীষণ শখ ছিল। এই সুতায় এখনো চিন্তা করি, এই সুতায় বেঁধে দিয়ে আমরা দৌড় দিতাম আর ঘুড়ি অনেক উপরের দিকে উঠতে থাকতো। আমরা নাটাই দিয়ে সুতা ঘুরিয়ে ঘুড়িকে কাছে নিয়ে আসতাম। সেই স্মৃতিগুলো আপনি আবার মনে করিয়ে দিলেন। ছোট কাটাকাটি করেছেন, ঘুড়ি কাটাকাটি? হ্যাঁ, বন্ধুরা মিলে, ইভেন ভাই বোনরা মিলেও সমবয়সী একসাথে ছিলাম, ঘুড়ি কেটে দিতাম, অনেক দূরে চলে যেত ঘুড়ি। কিছু ঘুড়ি ছিল এগুলাতে আওয়াজ হতো। আপনাকে কে বলেনি ভালোবাসি? আমি আসলে খুব পড়ুয়া ছাত্র ছিলাম এবং গ্রাম থেকে উঠে আসার সময় সব সময় মনে হতো আমাকে ক্যারিয়ার করতে হবে। এই মুহূর্তে যদি কেউ প্রেম নিবেদন করে, কি করবেন? সমবয়সী হলে চিন্তা করব। জীবনের এই পর্যায়ে এসে স্যার, আপনার কি মনে হয় জীবনটা কেমন? জীবনটা কাজের মধ্যে ডুবে থাকায় আনন্দ। সাঁতার কাটতে ইচ্ছে করে? হ্যাঁ, আমি খুব সাঁতার কাটতে জানতাম ছোটবেলা থেকেই। আমাদের ঠিক আমার বাড়ির পাশে ছোট্ট একটা নদী ছিল, পুঠিমালিয়া নদী। ওখানে আমরা স্কুলে আমার পাড়ে আমরা নেমে যেতাম, সাঁতার কাটতাম এবং সেই স্মৃতিকে বয়ে নিয়ে আমি যখন কুমিল্লাতে ভিক্টোরিয়া কলেজে পড়তাম, তখন আমাদের কুমিল্লা শহর, আপনি জানেন, শুধু পুকুরের শহর।
একটা অনেক বড় পুকুর ছিল, এটার নাম ধর্মসাগর। এটার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আমি সাঁতরে গিয়েছিলাম 3 বন্ধু। আজকে ওটার দিকে তাকালে গা শিহরে উঠে যে কাজ কেমন করে করতে পারলাম। সাঁতার খুবই আনন্দের, সাঁতার শারীরিক ব্যায়াম হিসেবেও সর্বোচ্চ। স্যার, আপনার জীবনে প্রেম বারবার আসুক, আপনি সুখী হন, এই প্রত্যাশা। আর দর্শক, শৈশবে ইচ্ছা করত কখন বড় হব, এখন ইচ্ছা করে ফিরে যাই শৈশবে। সেটা কোনোটাই সম্ভব নয়। চলুন শৈশবের স্মৃতি ধরে নিয়েই আমরা আগামী পথগুলো চলি এবং এই শৈশবে আমাদের স্মৃতিগুলো বহন করি। দর্শক, হাসন রাজা তার জমিদারি ছেড়ে ধ্যান এবং গানে মত্ত হয়েছিলেন। আমাদের জন্য রেখে গিয়েছেন অসংখ্য গান। এর মধ্যে থেকে লোকে বলে বলে রে ঘর বাড়ি বালানায় আমার, এই গানটি আমরা শুনবো। গানটি নিয়ে আসছেন ডাক্তার আসিফ মুস্তফা মাহমুদ। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি শূন্যের মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, হায়রে কয়দিন থাকবো আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে, ঘর দুয়ার না বান্ধে। কোথায় নিয়ে রাখবো আল্লাহ, কোথায় নিয়ে রাখবো আল্লাহ তার লাগিয়া কান্দে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো কতদিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা করিয়া রঙিন। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। সুপ্রিয় দর্শক, আমরা সবাই চিকিৎসক। আমরা হাজির হয়েছিলাম আনন্দ বিনোদনের নানা অনুষঙ্গ নিয়ে। কতটুকু পেরেছি তার ভার আপনাদের কাছে। আশা তো করতেই পারি আমরা ভালো করেছি,
দর্শক, আপনারা ভালো থাকবেন, শুভকামনা আপনাদের সকলের জন্য। ঈদ মুবারক।